হ্যালো সেমিস্টার 4 শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেমন গেছে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের খুব ভালো গেছে। তোমাদের আমি কোশ্চেন পেপার দেখলাম। কোশ্চেন পেপার দেখার পর তোমাদের কাছ থেকে অনেক মেসেজ পাচ্ছি যে কোশ্চেন পেপার কারোর কারোর ভালো হয়েছে, কেউ বলছে খুব হার্ড হয়েছে। তবে আমার যেটা মনে হয়েছে যে কোশ্চেন পেপার কিন্তু তোমাদের খুবই স্ট্যান্ডার্ড হয়েছে, মানে যে স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদের কোশ্চেন পেপার সেট করা হয়েছে। তবে যারা পুরো সিলেবাস কমপ্লিট করেনি তাদের কাছে একটু হার্ড লেগেছে। তবে আমার কাছে যতজন শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু খুব ভালোই হয়েছে। আজকে আমি তোমাদের সেই কোশ্চেন পেপার নিয়ে ডিসকাস করতে এসেছি। চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের এডুকেশনের সেমিস্টার 4-এর যে উচ্চ মাধ্যমিকের যে কোশ্চেন পেপারটি সেটি। তারপর দেখো আমরা দেখতে পাচ্ছি তোমাদেরকে বলা হয়েছিল যে তোমাদের 2 নম্বরের কোশ্চেন থাকবে আর 10 নম্বরের কোশ্চেন থাকবে। চলো দেখে নিই ফার্স্ট কোশ্চেন কি। দেখো এখানে দুটি প্রশ্নের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে ফার্স্ট এ কোশ্চেনে আচরণবাদ অনুযায়ী শিক্ষণের সংজ্ঞা। আচরণবাদ মনোবিজ্ঞানী কে বলো তো? আচরণবাদ মনোবিজ্ঞানী যেমন স্কিনার পড়েন, প্যাভলভ পড়েন, থর্নডাইক পড়েন, এনারা হচ্ছেন আচরণবাদী মনোবিদগণ। তো এদের যে শিখনের সংজ্ঞা সেটি কিন্তু এখানে লিখতে হবে। যেমন স্কিনার কি বলেছেন? স্কিনার বলেছেন যে শিখন হলো এমন একটি প্রক্রিয়া যা উন্নত সঙ্গতি বিধান কৌশল কি? এটা অন্তর্দৃষ্টিমূলক শিখন আমরা যে পড়েছি, এটি প্রবক্তা হলেন মনোবিদ কোহলার। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে হঠাৎ জাগরিত হওয়াটাকেই জাগরিত হওয়া এবং যার ফলে তার মধ্যে একটি সামগ্রিকতা বোধ সৃষ্টি হয়, সেটিকেই বলা হয় অন্তর্দৃষ্টি বা ইনসাইটফুল লার্নিং। সেটি এখানে লিখতে হবে। ইভেন কে বলেছেন বা মূল প্রবক্তা কে, সেটি কিন্তু এখানে লিখতে হবে। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। সেটি কি দিয়ে রয়েছে না, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2 এর এতে কি দিয়েছে না, হু প্রদত্ত জীবন কুশলতার সংজ্ঞা দাও। এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে জীবন কুশলতার সংজ্ঞা দিয়েছেন সেটি কিন্তু এখানে লিখতে হবে। কি সংজ্ঞা দিয়েছেন? হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন না এই দক্ষতা হলো বা জীবন কুশলতা হলো না অভিযোজিত এবং ইতিবাচক আচরণের ক্ষমতা যা ব্যক্তির দৈনন্দিন জীবনে চাহিদা এবং চ্যালেঞ্জগুলির সঙ্গে নিজেকে কার্যকরীভাবে মোকাবিলা করতে সক্ষম করে তোলে, সেটিকেই জীবন কুশলতা বলেছেন হু। এটি এখানে লিখতে হবে। এবং 2 এর বিয়ের দাগে কি দিয়েছে না, মাইন্ডফুলনেস বলতে কি বোঝো? মাইন্ডফুলনেস বলতে কি বোঝো? মাইন্ডফুলনেস বা মননশীলতা বলতে এমন একটি শান্তিপূর্ণ মানসিক অবস্থাকে বোঝানো হয় যা অন্যের মতামতের প্রতি সচেতন ও সহনশীল মনোভাব দেখায়। অর্থাৎ এখানে ধরো কোনো একটি কাজ করতে গিয়ে যদি অন্য যাতে কোনো রকমভাবে অপদস্থ যাতে না হয় বা অন্যের কোনো অসুবিধা যাতে না হয়, সেই সব বুঝে শুনে কাজ করাটাকেই বলা হয় মাইন্ডফুলনেস বা মননশীলতা। বা অন্যের কাজে কোনো রকম যাতে বাধা যাতে না হয়ে দাঁড়ায় আমার নিজের কাজের জন্য, সেই সব ভেবেচিন্তে কাজকর্ম করাটাকেই বলা হয় কি, মাইন্ডফুলনেস। এটি হয়ে গেল 2 এর দাগের বিয়ের কোশ্চেনটা। চলো দেখে নিই এবার পরবর্তী কোশ্চেনে কি দিয়েছে না, 3 নম্বরে দাগে দিয়েছে যে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তার মধ্যে রয়েছে 3A শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের সংজ্ঞা দাও। না এটি এখানে কিন্তু টেকনোলজির সংজ্ঞা বা টেকনোলজি কাকে বলে সেটি কিন্তু লিখলে হবে না, ঠিক আছে? তো এখানে একদম ডিরেক্ট সংজ্ঞা লিখতে হবে, যেহেতু এটি 2 নম্বরের কোশ্চেন। যেমন ধরো বিভিন্ন রকম শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানে বিভিন্ন রকম প্রযুক্তিবিদ্যার বিশারদ যারা রয়েছেন, যেমন গ্যাগনে অথবা এস কুলকার্নি, জে ব্লুমার, রিচমন্ড, হ্যাডেন, এছাড়া জনস রবার্ট, যিনি এই কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছেন, তাদের দেওয়া সংজ্ঞা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে? এরপরে আসছি আমরা পরবর্তী যে কোশ্চেন 3 এর বি। সেখানে হচ্ছে ই লার্নিং এর দুটি উদাহরণ দাও। যে কোশ্চেনটি তোমাদের দেওয়া হয়েছে এটি কিন্তু তোমাদের আউট অফ টপিক কোশ্চেন। হ্যাঁ, ডেফিনেটলি টেকনোলজির এটা একটি পার্ট, বাট এটা একটা ট্রিকি কোশ্চেন দেওয়া হয়েছে। তো ই লার্নিং এর উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে মানে আর কি অনলাইন যে সমস্ত মাধ্যমের দ্বারা পড়াশোনা করানো হয় সেটিকেই ই লার্নিং বলা হয়। এর এক্সাম্পল যেমন হবে স্বয়ংপ্রভা, যেটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা প্রদত্ত আর কি অনলাইন শিক্ষা ব্যবস্থাপনা। এছাড়া যে সমস্ত ইউটিউব ডেফিনেটলি
কিন্তু এটা একটা প্ল্যাটফর্ম যেখানে ই লার্নিং করানো হয়। তো এই হয়ে গেল ই লার্নিংয়ের দুটি উদাহরণ। আমার কাছে আরও বিভিন্ন রকম লার্নিং যে অ্যাপসগুলো রয়েছে, যেগুলো অনলাইনে ক্লাস করানো হচ্ছে, সেগুলো ই লার্নিংয়ের মধ্যেই পড়ে। এরপর আসছি, চলো আমরা পরবর্তী কোশ্চেনে। সেটি হচ্ছে যে 4 নম্বরের কোশ্চেনে দেওয়া আছে 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এটি স্ট্যাটিস্টিক্স থেকে কোশ্চেন দিয়েছে। ফার্স্টে দিচ্ছে 4-এর এতে রাশিবিজ্ঞানের 2টি বৈশিষ্ট্য লেখো। আমি তোমাদের পড়িয়েছি রাশিবিজ্ঞানের বৈশিষ্ট্য কী, সংজ্ঞা কী, তোমরা অবশ্যই পেরেছো নিশ্চয়ই। রাশিবিজ্ঞানের 2টি বৈশিষ্ট্য লেখো। এরপরে আসছি বি, সহগতি কোরিলেশন বলতে কী বোঝো। খুবই ইজি কোশ্চেন, একদম যারা পড়েছো তারা ডেফিনেটলি এটা আনসার করেছো। সহগতি খুব সহজ, দুটো চল বা 2টি বিষয়ের মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য, পারস্পরিক সম্পর্ক বোঝানোর জন্য বা পারস্পরিক সম্পর্ক পরিমাণ আর কি বোঝার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাকে সহগতি বা কোরিলেশন বলা হয়। এরপরে আসছি আমরা হচ্ছে প্রদত্ত স্কোরগুলির মধ্যমান নির্ণয় করো। চলো এটা আমি ক্যালকুলেট করে দেখে নিই কেমন উত্তর বেরিয়েছে, আর তোমরাও সঙ্গে দেখে নাও তোমাদের সেম উত্তরটি বেরিয়েছে কিনা। আর সেম যদি উত্তর বেরোয় তাহলে আমি 100% সিওরিটি দিয়ে বলতে পারবো স্ট্যাটিস্টিক্সে এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু মানে কি পুরো সম্পূর্ণ নাম্বার পাবে। হ্যাঁ, এই নাম্বারে এখানে কখনো এক্সামিনার নাম্বার কাটতে পারবে না। চলো আমরা এটি সলভ করে দেখে নিই। দেখো, ফার্স্টে বলি মধ্যমান যে তোমাদের নাম্বারে দিয়েছে সেই মধ্যমানে এরকম একটি স্কোর দিয়ে দেওয়া হয়েছে। সেই স্কোরটা থেকে প্রথমে কি করতে হবে না, বা নিম্নক্রম থেকে ঊর্ধ্বক্রম তোমাদের সাজিয়ে নিতে হবে। চলো আমরা সাজিয়ে নিই। ফার্স্টে কি দেখো, এই নাম্বার, এই স্কোরটি দেওয়া হয়েছে, এই স্কোরের মধ্যমান নির্ণয় করতে দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখে নিতে হবে মধ্যমানের সূত্রটি কি না। মধ্যমানের সূত্রটি হচ্ছে, মধ্যমানের সূত্র কি, মধ্যমানের সূত্র হচ্ছে যে n+1/2 তম পদ কি, তাই তো। তো এবার এখানে কি রকম বের করতে হবে, n কটা আছে না, n এখানে দেখো, এখানে n হচ্ছে 9টি আছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টি রয়েছে। তাহলে 9টি রয়েছে। আর এখানে n কটি রয়েছে, n হয়ে গেল 9। কিন্তু তার আগে আমাদের এই সংখ্যার স্কোরগুলিকে তো নিম্নক্রম থেকে সাজিয়ে নিতে হবে। তো ফার্স্টে সব থেকে ছোট কি আছে, এটা 5 আছে। তো আমি এই সাইডে সাজিয়ে নিচ্ছি। 5 5 6 7 9, তারপর নিচে গেলাম 12 আর 14, তাই তো। এবার n হয়ে গেল আমাদের 9+1/2 তম পদ। তাহলে কি হবে 10/2, 2 2 5 10, তাহলে হচ্ছে 5তম পদ। তাহলে এবার দেখতে হবে এই 5তম পদ কোথায় আছে। 1 2, এখানে 5তম পদ কোনটা আসছে না, এখানে 5তম পদ আসছে 1 2 3 4 5 8, 5তম পদ হচ্ছে 8। তাহলে লিখতে হবে কি, নির্ণেয় মিডিয়ান হলো 8, তাই তো। এটা হবে আনসার, হয়ে গেল। তোমরা যদি এইভাবে ক্যালকুলেট করো তাহলে তোমরা কিন্তু পুরো স্ট্যাটিস্টিক্সের পুরো একদম সম্পূর্ণ নাম্বারটি পাবে। ঠিক আছে, চলো পরে যে আরেকটি 10 নম্বরের কোশ্চেন দেওয়া রয়েছে সেটি আমরা সলভ করে দেখে নিই। এরপর দেখো 4-এর দিতে কি দিয়েছে না, আয়তলেখ চিত্র 2টি সুবিধা লেখো। এটা হচ্ছে হিস্টোগ্রামের সুবিধা লিখতে হবে। হিস্টোগ্রামের সুবিধা কি না, আয়তলেখ না বন্টনের ধরন বুঝতে গেলে আমরা এই হিস্টোগ্রাম বা আয়তলেখকে ব্যবহার করি। কেননা স্কোর বা তথ্য কিভাবে বন্টন করা হয়েছে তা জানার জন্য বা দেখার জন্য কিন্তু আমরা এই হিস্টোগ্রাম বা আয়তলেখচিত্র আমরা কিন্তু ব্যবহার করে থাকি। এছাড়া শিক্ষাক্ষেত্রে পরীক্ষার মান এবং নম্বর বিশ্লেষণ করে তাদের দক্ষতার স্তর আমরা কিন্তু বুঝতে পারি, এবং যে কারণেই আমরা শিক্ষার প্রক্রিয়ার উন্নতি ঘটাতে আমাদের সাহায্য করে। এই হয়ে গেল আয়তলেখের 2টি সুবিধা। এর চলো পরবর্তী কোশ্চেনে আমরা আসি, যে কি হচ্ছে না 5 নম্বরের কোশ্চেনে এখানে বলেছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও 2টি প্রশ্নের মধ্যে। এটা 5 নম্বরের প্রশ্ন।
5-এর এতে আছে হচ্ছে মনস্তাত্ত্বিক কল্যাণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অর্থাৎ সাইকোলজিক্যাল ওয়েলবিং কিভাবে ভালো থাকা যায় বা তার বৈশিষ্ট্য কি, এখানে সেটা আলোচনা করতে হবে। তো এখানে মানসিক কল্যাণের বৈশিষ্ট্যগুলি কি কি, না মানসিক কল্যাণ যদি আমাদের সঠিক থাকে তাহলে কি আমাদের দেহ মনোনির্ভরতা, অর্থাৎ মানসিক স্বাস্থ্য দেহ মনের উপরই নির্ভরশীল, তাহলে এগুলো যদি ভালো থাকে তাহলে আমাদের স্বাভাবিক দিক থেকে অন্য দিক থেকেও সুস্থতা থাকে। এছাড়া প্রেষণার সৃষ্টিকারী করে, কারণ অর্থাৎ আমাদের মন যদি সুস্থ থাকে, দেহ যদি সুস্থ থাকে, তাহলে একটি কোনো কাজ করার জন্য আমরা সহজেই প্রেষিত হই বা কোনো একটি কাজ করার জন্য খুব সহজেই মোটিভেট হতে পারি, যে কারণে আমরা শুভ কাজ করতে পারি বা ভালো কাজ করতে পারি। এছাড়া আমাদের জীবনচর্চা বা জীবনে নানা রকম পজিটিভ দিকগুলো আমরা দেখতে পারি, সমস্যার সমাধানও পর্যন্ত আমরা করতে পারি। এরপর আসছি পরবর্তী কোশ্চেন, না 5B, না বর্তমান শিক্ষার মাইন্ডফুলনেসের প্রাসঙ্গিকতা আলোচনা করো। এখানে মাইন্ডফুলনেসের যে সমস্ত আর কি বর্তমান শিক্ষা কিভাবে সাহায্য করছে সেই সম্পর্কে এখানে আলোচনা করতে হবে। অর্থাৎ এই যে তোমরা যে এই মেন্টাল হেলথ সম্পর্কে বা মাইন্ডফুলনেস সম্পর্কে যে পড়াশোনা করছো, এটাই একটি শিক্ষার আরেকটি অনেক বেশি আর কি সাহায্য করছে। কারণ এই টপিকটা এই কারণেই আনা হয়েছে যাতে তোমরা এই সমস্ত ব্যাপারে অ্যাওয়ারনেস থাকে বা তোমরা সহজেই জানতে পারো যে কি করলে ভালো হবে, কি করে স্ট্রেস বা দুশ্চিন্তা দূর করতে পারবে, কিভাবে তোমাদের লাইফস্টাইলের মধ্যে পজিটিভিটি আনতে পারবে। চলো তারপরে দেখো 6 নম্বরের কোশ্চেন, না 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। না 6A-তে কি আছে, না শিক্ষা প্রযুক্তি ও শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। এখানে বলে রাখি দুটো কনসেপ্ট কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, ডেফিনেটলি দুটোর মধ্যে সিমিলারিটিস রয়েছে। এটা হচ্ছে শিক্ষায় প্রযুক্তি আর একটা রয়েছে হচ্ছে শিক্ষার প্রযুক্তি বিজ্ঞান। শিক্ষার প্রযুক্তি মানে হচ্ছে টেকনোলজি ইন এডুকেশন, আর শিক্ষার প্রযুক্তি বিজ্ঞান মানে হচ্ছে টেকনোলজি অফ এডুকেশন। প্রথমেই বলে রাখি, না শিক্ষার প্রযুক্তিবিদ্যা মানেই হচ্ছে যে বিভিন্ন রকম যে সমস্ত বৈদ্যুতিন উপকরণ, যেমন ধরো এই মোবাইলের মাধ্যমে তোমরা এই একটা এডুকেশনাল টপিক তোমরা দেখতে পাচ্ছ, এটি একটু তোমাদের শিক্ষা সাহায্য করছে, তো এটা হয়ে গেল শিক্ষায় প্রযুক্তিবিদ্যা। আর শিক্ষার প্রযুক্তিকরণ কি, না শিক্ষাকে প্রযুক্তিকরণ করা। আমি যে যে কনসেপ্ট যে তোমাদেরকে পড়াচ্ছি বা জিনিসটা যে তোমাকে বোঝাচ্ছি, কোনো শিক্ষা রিলেটেড কোনো বিষয়বস্তু, সেটাই হয়ে গেল শিক্ষার প্রযুক্তি বিজ্ঞান। এই দুটো উদাহরণ তোমাকে এখানে লিখতে হবে। এই যেমন ধরো আমি এই যেমন ধরো শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান বলতে এই যে আমি অনলাইনে বিভিন্ন রকম পড়াশোনা করাচ্ছি বা তোমরা শুনছো, নোট ডাউন করছো, আর কন্টেন্টকে আমি কিভাবে সার্ভ করছি, কিভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, এই সব কিছু শিক্ষার প্রযুক্তি বিজ্ঞানের মধ্যে পড়ে যায়। তো এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট বা পার্থক্যগুলো এখানে আলোচনা করতে হবে উদাহরণ সহযোগে কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম উদাহরণ না দিলে কিন্তু তোমরা এখানে কমপ্লিট নাম্বার কিন্তু পাবে না। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। না নেক্সট কোশ্চেনে কি আছে, না নেক্সট কোশ্চেনে আছে হচ্ছে ডিজিটাল বিপ্লব কি, আর এই বিপ্লবের মূল প্রযুক্তিগুলো উল্লেখ করো। দেখো এখানে 5 নম্বরের কোশ্চেনকে 2+3-তে ভাগ করে দিয়েছে, খুব ভালো করেছে। তোমরা যদি এই কোশ্চেনটা তোমরা যদি অ্যাটেম্প করো তাহলে কিন্তু তোমরা নাম্বার বেশি পাবে। ডিজিটাল বিপ্লব কি, না ডিজিটাল বিপ্লব বলতে ডিজিটাল রিভলিউশন ইন এডুকেশন, সেটি এখানে বোঝাচ্ছে। অর্থাৎ আমাদের যে ডিজিটাইজেশন হয়েছে, মানে ডিজিটাইজেশন হওয়ার ফলে আমরা যে অনলাইনে পড়াশোনা করতে পারছি, অনলাইনে টাকা পেমেন্ট করতে পারছি, এছাড়া অনলাইনে বাণিজ্য মানে কোনো রকম জিনিস পারচেস করতে পারছি, এই যে একটা রেভলিউশন হয়েছে বা বিপ্লব হয়েছে, সেটিকেই কিন্তু এখানে বোঝাচ্ছে ডিজিটাল বিপ্লব। মানে আমরা অনলাইন বা ডিজিটাইজেশনের মাধ্যমে আমরা কি কি সুবিধা নিচ্ছি সেটি এখানে খুবই সংক্ষিপ্তভাবে তোমাদের লিখতে হবে। এছাড়া দেখো সেকেন্ড কোশ্চেনটা দিয়েছে এই বিপ্লবের মূল প্রযুক্তিগুলো উল্লেখ কর। অর্থাৎ এই যে ডিজিটাল বিপ্লব রয়েছে তার যে বিভিন্ন দিক যে রয়েছে, যেমন ভার্চুয়াল রিয়েলিটি, তাছাড়া অনলাইন বিভিন্ন রকম কন্টেন্ট বা পিডিএফ পড়া বা
রকম ডিজিটাল ডিভাইস রয়েছে, সেগুলোকে ইউজ করা, আইসিটি ইউজ করা, এই সবগুলো তোমাদেরকে অল্প অল্প করে জাস্ট টাচ করে তোমাদেরকে যেতে হবে। 7 নম্বরের কোশ্চেনে কি দিয়েছে না, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। না ফার্স্টে দেখো এখানে তোমাদের লার্নিং থেকে তোমাদের তো দেওয়াই ছিল সিলেবাসে যে লার্নিং শিখন থেকে 10 নম্বরের কোশ্চেন আসবে। দুটি কোশ্চেন অপশন থাকে, তো আমাদের একটি লিখতে হবে। কিন্তু তোমরা যদি এই যে যেগুলো ভাঙা যে কোশ্চেন, মানে হচ্ছে এই ধরো 2+4+4 এই টাইপের কোশ্চেন যদি তুমি অ্যাটেম্প করে থাকো, তাহলে কিন্তু তোমাদের আনসারের কিন্তু নাম্বার বেশি উঠবে, কেননা এখানে 3টে কোশ্চেন অ্যাটেম্প করতে হচ্ছে। ঠিক আছে, আবার দেখো পরবর্তী যে বিয়ের দাগে যে কোশ্চেন, সেখানে দেখো 7+3, এখানে কিন্তু তুলনামূলকভাবে একটু কম নাম্বার উঠবে, কারণ ছোট ছোট কোশ্চেনগুলো যত বেশি অ্যাটেম্প করবে তত তোমাদের নাম্বার ওঠার প্রবণতাটা বাড়বে। চলো দেখে নিই আমরা 7-এর দাগে এই কোশ্চেনে কি আছে না, প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কি? থর্নডাইক প্রবর্তিত শিখনের 3টি সূত্রের বর্ণনা করো এবং প্রচেষ্টা ভুল শিখন ও অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের মধ্যে পার্থক্য আলোচনা। ও বাবা, এত ইজি কোশ্চেন! প্রচেষ্টা ভুল শিখন কৌশল কি? ট্রায়াল অ্যান্ড এরর লার্নিংটা কি? প্রচেষ্টা ভুল শিখন কৌশলটা কি না, এটি তো থর্নডাইক দিয়েছেন, আমরা সবাই জানি। সেটা কাকে বলা হয়, মানে কোন শিখনকে বলা হয়, সেটা এখানে লিখতে হবে। প্রবক্তাকে না, উনি কি বলেছেন না, তার মতে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ সংযোগ স্থাপন করলেই যে শিখন সম্ভব, এটিকেই উনি ট্রায়াল অ্যান্ড এরর বা প্রচেষ্টা ভুল শিখন কৌশল বলেছেন। তো এবার থর্নডাইকের প্রবর্তিত শিখনের 3টি সূত্রের বর্ণনা করো। এখানে 3টি সূত্র বলে দিয়েছে। আমরা কি কি সূত্র পড়েছি? প্রথমে পড়েছি হচ্ছে যে প্রস্তুতির সূত্র বা ল অফ রেডিনেস। সেকেন্ড হচ্ছে যে কিসের পড়েছি না, অনুশীলনের সূত্র, ল অফ এক্সারসাইজ। এবং থার্ড হচ্ছে যে ফললাভের সূত্র বা ল অফ এফেক্ট। এটি এখানে কিন্তু লিখতে হবে, উদাহরণ সহযোগে লিখতে হবে। ঠিক আছে, এটাই 4 নম্বর রয়েছে। তারপরের একই কোশ্চেনে রয়েছে 7-এর এতে, প্রচেষ্টা ভুল শিখনের কৌশল ও অন্তর্দৃষ্টি শিখন কৌশলের মধ্যে পার্থক্য আলোচনা করো। এখানে পার্থক্য লিখতে হবে। ঠিক আছে, এরপরে আমরা আসছি পরবর্তী 7-এর বিয়ের কোশ্চেনে। ডেভিড আশুবেলের মতে শিখন তত্ত্বটি বর্ণনা করো এবং শিক্ষাগত তাৎপর্যটি উল্লেখ করো। শিক্ষাগত, এখানে ডেভিড আশুবেলের যে শিখন তত্ত্বটি উনি দিয়েছেন, মিনিংফুল লার্নিং বা অর্থবহ শিখন, সেটি কিন্তু এখানে পুরো ডিটেলসে তোমাদের লিখতে হবে। এবং শিক্ষাগত তাৎপর্য কি এই ডেভিড আশুবেলের অর্থবহ শিখনের, সেটি কিন্তু এখানে লিখতে হবে। এটা অনেক ব্রড করি, তোমরা যদি আগে কোশ্চেনটা অ্যাটেম্প করতে পারো তাহলে তোমরা এখানে পুরো নাম্বার কিন্তু পাবে। ঠিক আছে, যাই হোক, যে যেরকম যার যেটা সুবিধা লেগেছে সে সেটা করবে। চলো আমরা দেখে নিই পরবর্তী কোশ্চেন কি রয়েছে না। পরবর্তী কোশ্চেন রয়েছে হচ্ছে 8-এর নাম্বারের দুটি প্রশ্নের মধ্যে যেটি 8-এর দাগে রয়েছে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সেখানে রয়েছে 8-এর এতে কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা দাও। সেন্ট্রাল টেন্ডেন্সি কি, তার সংজ্ঞা দিতে হবে। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলি কি কি? পরিমাপের পদ্ধতিগুলি কি কি? মিন, মিডিয়ান, মোড, তাই তো। পঞ্চম শ্রেণীর 10 জন শিক্ষার্থী ভূগোল পরীক্ষায় প্রাপ্ত নম্বরগুলি হলো এই যে, তাদের মধ্যে গড়, মধ্যমা, ভূশিষ্ঠ নির্ণয় করো। দেখো, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলি লিখতে বলেছে, তার সঙ্গে আবার এখানে অলরেডি মেনশন করে দিয়েছে। ঠিক আছে, যে এই কোশ্চেনটা অ্যাটেন্ড করবে তার জন্য তো ভীষণ ভালো। আর আমি বলবো তোমরা যদি এটা পুরো এখানে পুরো নাম্বারটাই পেয়ে যাবে যে এই কোশ্চেনটা অ্যাটেম্প করবে। ঠিক আছে, আর যদি সঠিকভাবে তোমরা যদি করো, চলো আমি এইটা ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি আনসার হবে। তোমরা যদি সেরকম স্টেপ ফলো করো তোমরা ডেফিনেটলি তোমরা এই 6-এ 6 পাবেই পাবে। কোশ্চেনটি এসছে যে পঞ্চম শ্রেণীতে 10 জন স্টুডেন্টের স্কোর দেওয়া রয়েছে, সেই 10 জন স্টুডেন্টের স্কোরের উপর ভিত্তি করে মিন, মিডিয়ান, মোড বা মিন, মিডিয়ান, মোডটা হয়ে গেল হচ্ছে অবিন্যস্ত স্কোর। ঠিক আছে, তো চলো আমরা মিন কিভাবে বের করব না। মিন প্রথমে আগে আমি সংখ্যাটিকে সাজিয়ে নিচ্ছি। প্রথমে সংখ্যাটিকে সাজিয়ে নিলে কি কি আসবে না, ফার্স্টে আসবে সব থেকে কম হচ্ছে 3 3 3 3, তারপর হচ্ছে 4 5 6 7 8 10 12।
আচ্ছা এখানে 5 2 টাইমস আছে। তাহলে এই যে আমরা পুরো সংখ্যাটিকে সাজিয়ে নিলাম এইভাবে। প্রথমে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে n এখানে কি আসছে 10 আসছে। তাহলে মিনের ফর্মুলাটা কি, এখানে মিনের ফর্মুলাটা হচ্ছে না অবিন্যস্ত স্কোরের মিনের ফর্মুলা কি না অবিন্যস্ত স্কোর, এখানে তো ফ্রিকোয়েন্সি নেই, সামেশন এক্স বাই এন। ঠিক আছে, তো সামেশন এক্স, এক্স মানে কি এই স্কোরগুলির যোগফল, তাই সেটা হচ্ছে সামেশন, আর হচ্ছে এন। এখানে এন কটা আছে, এখানে এন আছে হচ্ছে 10টি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 স্কোর রয়েছে। তাহলে এখানে এন হয়ে যাবে, সরি আমি এখানে করলাম, এন হয়ে যাবে 10 হয়ে গেল। তাহলে এখানে হয়ে যাবে 3 প্লাস 3, এগুলো যোগ করে দিতে হবে, 4 5 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস প্রথমে আমাকে সমস্ত নম্বরগুলো লিখে নিতে হবে। 3 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 10 প্লাস 12, তারপর এটা টোটাল করলে কত আসবে, করো করে নাও, 3 4 4 10 20 26 33, তাহলে এটা কত আসবে, এটা আসবে 63/10 কি, তাই তো তোমাদের 63/10 বেরিয়েছে তো। তারপর এটা কাটাকুটি করে দিতে হবে, দিয়ে আনসার আসবে 6.3। তাহলে এখানে লিখতে হবে নির্ণেয় মিন হলো 6.3, এটা হয়ে গেল মিনের স্কোর, মিনের আনসার হয়ে গেল। এরপর আমরা আসছি মিডিয়ানে। মিডিয়ানের ফর্মুলা আমরা কি জানি না, মিডিয়ান হচ্ছে n প্লাস 1/2 তম পদ, কি তাই তো, এইভাবে করেছো তো এই তম পদ। তাহলে n আমরা জানি 10 প্লাস 1/2, নিচে করলাম 11/2, কাটাকুটি করলে 5.5 তম পদ। তাহলে বলো তো এই 5.5 তম পদ তাহলে কোন সংখ্যাটি আসছে, 5 তম পদ যেহেতু বেরিয়েছে তাহলে এখানে কি করতে হবে না 5, দেখো এখানে 5.5 তম মানে এখানে 5 আর 6 এই তম, তো এটা এরকম ক্যালকুলেট করতে হবে 5 প্লাস 6/2, 5 আর 6 11/2, তাহলে এটা সেমই আসবে 2.5.5। তাহলে এখানে আনসার হবে মিডিয়ান, নির্ণেয় মিডিয়ান হলো 5.5, কি তাই বেরিয়েছে তো, দেখে নাও ভালো করে দেখে নাও, যেখানে অসুবিধা হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কোথায় অসুবিধা হচ্ছে। এই হয়ে গেল মিডিয়ানের ক্যালকুলেশনটা। এরপর আসি মোড কিভাবে বের করতে। মোডটা হচ্ছে খুবই ইজি, আমরা কি জানি মোডের ফর্মুলা, মোড কি না অবিন্যস্ত স্কোর থাকলে মোড কি করতে হয়, মোডের ফর্মুলায় বসবে না, দেখতে হবে মোড আমরা কি জানি, যেই সংখ্যাটি বারবার পুনরাবৃত্তি হচ্ছে সেটিকে মোড হিসেবে ধরা হয়। তাহলে দেখো তো এখানে কোন সংখ্যাটি বারবার পুনরাবৃত্তি হচ্ছে, এই যে পুরো স্কোর রয়েছে এখানে কোন কোন সংখ্যাটি বারবার পুনরাবৃত্তি হচ্ছে, এখানে 3 আসছে, এখানে দেখো 3 হচ্ছে বারবার পুনরাবৃত্তি হয়েছে, 5 হয়েছে, আর কোনো নেই। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে নির্ণেয় মোড ইকুয়ালস টু 3 and 5, এই স্কোরটি এটি হয়ে গেল। যেহেতু দুটো মোড বেরিয়েছে তাহলে দুটো মোড বেরোলে তাহলে সেই মোডকে কি বলা হয় না বাই মডেল বলা হয়, ঠিক তাই তো। এই হয়ে গেল তোমাদের আনসার, পুরো মিন মিডিয়ান মোড। এরপরে দেখো 8-এর বিতে কি দিয়েছে না 8-এর বিতে দিয়েছে হচ্ছে সহগতি সহগাঙ্ক কাকে বলে। ঠিক আছে, সহগতি সহগাঙ্ক এখানে কিন্তু কোরিলেশন, এফিশিয়েন্ট কোরিলেশন যেটা মানে হচ্ছে যে গাণিতিক মান ব্যবহার করা হয় সহগতি নির্ণয় করার জন্য, সেটি কিন্তু এখানে লিখতে হবে কাকে বলে। আর সহগতি সহগাঙ্কটা কি
বলো আর এর মান নির্ণয় করতে হবে, র্যাঙ্ক ডিফারেন্স মেথড, পিয়ারসন মেথড, সেগুলোকেই তো বলে কো এফিশিয়েন্ট কোরিলেশন, ঠিক তাই তো? আর এখানে দেখো রয়েছে সেকেন্ড কোশ্চেন, না সহগতি সহগাঙ্ক সর্বোচ্চ সর্বনিম্ন মান কত? এই সহগতি সহগাঙ্ক সর্বোচ্চ মান হবে 1 আর সর্বনিম্ন মান 0, এটা আমরা সবাই জানি, এটা যেই লিখবে সেই 2 নাম্বার পেয়ে যাবে। এরপর দেখো রয়েছে প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি ও র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির মধ্যে পার্থক্য। প্রথমেই বলে রাখি এই প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি কি, দুটো আলাদা আলাদা করে তো লিখতে তো হবেই, তার সঙ্গে কিন্তু কোন মনোবিজ্ঞানী কোন কোন পদ্ধতির কথা বলেছেন সেটি কিন্তু লিখতে হবে এখানে, তাহলে তোমরা গিয়ে এই 6-এ 6 পাবে, ঠিক আছে? যাই হোক কোশ্চেন পেপার কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা যদি সঠিকভাবে এইরকমভাবে যদি ঠিকঠাকভাবে তোমরা লেখো বা লিখে এসে থাকো, তাহলে কিন্তু তোমরা সবাই খুব ভালো রকমের নাম্বার তুলতে পারবে। চেয়েছে 2026 এডুকেশন সেমিস্টার 4-এর কোশ্চেন পেপার সলভ করার এবং কোশ্চেন পেপার কিভাবে মানে অ্যাটেম্প করবে বা সেইভাবে সমস্ত প্রশ্নপত্রের সমস্যার সমাধান। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, যারা এডুকেশন সাবজেক্ট নিয়ে যারা এইচএস দিয়েছে তাদের এতে খুবই হেল্প হবে, তারাও জানতে পারবে তারা সঠিকভাবে আনসার দিয়েছে কিনা। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।